সবাইকে স্বাগতম সাজিস একাডেমির পক্ষ থেকে। আজকে আমি পরীক্ষায় শতকরা পাস ফেলের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কিছু অঙ্ক থাকে। প্রথমে একটি অঙ্ক দেখি। কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 25% গণিতে এবং 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? অর্থাৎ একটা পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, মোট পরীক্ষার্থী যতজন ছিল তার 40% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 25% গণিতে এবং 15% পরীক্ষার্থী এই দুই বিষয়ে অর্থাৎ ইংরেজি এবং গণিতে ফেল করেছে। তাহলে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? আমাদের পাস করেছে জানতে চাওয়া হয়েছে, আর উপরে যে পার্সেন্টগুলো দেওয়া আছে এগুলোতে কি করেছে? ফেল করেছে। তাহলে ফেল করেছে উপরে যে সবগুলোতে, আর আমাদের বের করতে হবে পাস করেছে কতজন। এই একটা টেকনিক, এই টেকনিকটা আমরা মনে রেখে আমরা সামনের দিকে আগাবো। তখন আমরা লিখবো যে 40% যেহেতু পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে, কিন্তু আবার উভয় আছে, উভয় বিষয়ে ফেল করেছে 15%। তো আমরা শুধু ইংরেজিতে, অর্থাৎ এই 15%টা কিন্তু ইংরেজিতেও আছে, অর্থাৎ যেহেতু 15% উভয় বিষয়ে ফেল করেছে, সুতরাং এই 15%টা উভয় বিষয়ে যেহেতু, তাহলে আমরা ইংরেজি থেকে অর্থাৎ 40% থেকে 15%টা বিয়োগ দেব। তখন আমরা লিখবো যে শুধু ইংরেজিতে ফেল করেছে। এটা শুধু ইংরেজিতে লেখার কারণ হলো যে ইংরেজি থেকে উভয়টা বাদ দিলে শুধু ইংরেজিটা থাকবে। তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে 40 - 15 = 25 জন। তাহলে 25 জন পরীক্ষার্থী কি করেছে? ইংরেজিতে ফেল করেছে। তাহলে গণিতেরটা আমরা বের করব, 25 থেকে 15 বাদ দেব। তাহলে লিখবো আমরা শুধু গণিতে ফেল করেছে কতজন? 25 - 15 = 10 জন শুধু গণিতে। এবার আমরা লিখতে পারি যে কোনো এক বা উভয় বিষয়ে ফেল করেছে, অর্থাৎ ইংরেজি এবং গণিত দুইটার যোগফল যে কোনো এক বা উভয় বিষয়ে ফেল করেছে 25 + 10 + 15। তাহলে আমরা এই দুইটাকে যোগ করব এবং তার সাথে কি 15 যোগ করব, যেহেতু উভয় বিষয়টা আমরা যেহেতু উভয় বিষয়টা কি করেছে? ফেল করেছে, লিখেছি 25 এবং 10, ইংরেজিতে এবং গণিতে 25, আবার উভয় 15। তাহলে আমরা এই তিনটাকে কি করব? যোগ করব। তাহলে 25 + 10 + 15 সমান কতজন? 50 জন। 50 জন কি করেছে? উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 50 জন যদি উভয় বিষয়ে ফেল করে, তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন? আমরা যেহেতু এটা শতকরার অঙ্ক, 40% দেওয়া আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে টোটাল পরীক্ষার্থী কত? 100 জন। তাহলে উভয় বিষয়ে পাস করেছে 100 - 50, অর্থাৎ এই 50টা হলো ফেল করেছে। তো 100 জন স্টুডেন্ট থেকে যদি 50 জন ফেল করে থাকে, তাহলে পাস করেছে কতজন? 50 জন। এটা আমরা এভাবে করতে পারি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? 50 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। এটাকে আমরা একটা শর্টকাট নিয়মে করতে পারি। আমাদের টোটাল স্টুডেন্ট ধরে যদি আমরা পরীক্ষার্থী যদি ধরি 100 এবং 40% ইংরেজিতে এবং 25% কি করেছে? গণিতে ফেল করেছে, তাহলে টোটাল ফেল করেছে 40 + 25 অর্থাৎ 25 = 65। আমাদের টোটাল হলো সংখ্যা পরীক্ষার্থী 100 বিয়োগ এই 40 আর 25 যোগ করলে হবে কত? 65। আর উভয় বিষয়ে ফেল করেছে কত? 15। এই 65 থেকে আমরা 15টা কেন বাদ দিলাম? আমরা এই জন্যই বাদ দিলাম যে এই যে 15টা, এটা কিন্তু ইংরেজিতেও আছে আবার গণিতও আছে, কারণ এই 15টা ছিল কি? উভয় বিষয়ে ফেল। তাহলে এই জন্য আমরা এই দুইটা থেকে এইটাকে বাদ দেব, কারণ এই 15টা এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। তো দুইবার না থেকে আমরা একবার ধরবো, আর একবারের জন্য এটাকে কি করব? বাদ দেব। তাহলে আমরা এটা টোটাল যোগফল থেকে আমরা 15টাকে উভয় বিষয়টাকে কি করব? বাদ দেব। তাহলে 65 থেকে 15 বাদ দিলে থাকবে কত? 50। আমাদের পরীক্ষার্থী ছিল মোট 100, তো 100 থেকে 50 বাদ দিলে আমাদের থাকে কত? 50। সুতরাং উভয় বিষয়ে পাস করেছে 50 জন। এভাবে আমরা করতে পারি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব যে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে? খুব একটা ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এটা মনে হয় কোনো একটা পরীক্ষাতে আসছে, আমি এটা লিখিনি। তো আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে যে টোটাল ছাত্র হলো 30 জন, তার মধ্যে 18 জন ফুটবল খেলে এবং 14 জন কি? ক্রিকেট খেলে।
তো আমরা এটা যদি শর্টকাট না করে আমরা ডিটেলস ভাবে করি, তারপর আমরা একটা শর্টকাট মেথড দেখাবো। প্রথমে লিখি যে ফুটবল খেলে না, অর্থাৎ 30 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল খেলে। তাহলে ফুটবল খেলে না কতজন? 30 থেকে আমরা 18টা কি করব? বাদ দেব। তাহলে 12 জন ফুটবল খেলে না। তারপর ক্রিকেট খেলে না, টোটাল 30 জন ছাত্র, তার মধ্যে 14 জন ক্রিকেট খেলে। তাহলে খেলে না কতজন? 30 থেকে আমরা 14টা বিয়োগ করব, থাকবে কতজন? 16 জন। তাহলে আমরা এখানে পেলাম যে ফুটবল খেলে না 12 জন, ক্রিকেট খেলে না কতজন? 16 জন। তাহলে আমরা লিখতে পারি যে যে কোনো একটি বা উভয়টি খেলে না। তাহলে এখানে আমরা এই দুইটারই যোগফল করব, ফুটবলও খেলে না এবং ক্রিকেট খেলে না, অর্থাৎ যে কোনো একটা বা উভয়টি খেলে না, এই দুইটা যোগ করব। আমরা 12 যোগ 16 লিখলাম এবং বিয়োগ 5 লিখলাম। এই 5টা হলো যে 5 জন কিছুই খেলে না, অর্থাৎ এই যে এই 5 জন ফুটবলও খেলে না আবার ক্রিকেটও খেলে না, অর্থাৎ দুইটার মধ্যে এই 5টা আছে। এই জন্য আমরা কি করব? 5টাকে বিয়োগ দেব এই দুইটা থেকে, দুইটার যোগফল থেকে। তাহলে 12 আর 16 যোগ করলে হয় 28। 28 থেকে আমরা যদি 5 বিয়োগ করি, থাকবে কত? 23 জন। অর্থাৎ যে কোনো একটি বা উভয়টি খেলে না এরকম ছাত্র সংখ্যা হলো 23 জন। 23 জন যদি যে কোনো একটি বা উভয়টি যদি না খেলে থাকে, তাহলে একটি বা উভয়টি খেলে, তাহলে উভয়টি খেলে কতজন? আমাদের স্টুডেন্ট ছিল কতজন? ছাত্র ছিল 30 জন। আর উভয়টি খেলে না, অর্থাৎ যে কোনো একটি বা উভয়টি খেলে না এরকম স্টুডেন্ট সংখ্যা ছিল 23 জন। তাহলে উভয়টি খেলে কতজন? টোটাল 30 জন ছাত্র থেকে, আর যারা খেলে না তাদেরকে বাদ দিলে আমরা খেলে 7 জন, অর্থাৎ উভয়টি খেলে লিখবো আমরা 30 থেকে 23 বাদ দিলে হবে 7 জন। এই 7 জন কি? উভয়টি খেলে। এটাকে যদি আমি একটু শর্টকাট মেথডে দেখাই, শর্টকাট মেথডটা তখনই কাজে লাগবে যখন এমসিকিউ পরীক্ষায় খুব সময় লাগে, খুব অল্প সময়ের মধ্যে করতে গেলে। তো অল্প সময় আমি বারবারই কথাগুলো বলি যে অঙ্কের শর্টকাটে অঙ্ক কখনো শেখা যায় না। যারা অঙ্কে দুর্বল তাদের জন্য শর্টকাট নয়, শর্টকাট তাদের জন্য যারা অঙ্কে পাণ্ডিত্য অর্জন করেছে, অর্থাৎ তারা অঙ্কে খুব ভালো, খুব দ্রুত অঙ্ক করতে পারে, তাদের জন্যই শর্টকাট। তো যারা অঙ্কে দুর্বল তারা অঙ্ক করতে করতে একসময় নিজেদের মধ্যে একটা শর্টকাট মেথড নিজেদের মধ্যে তৈরি হবে, যে নিজেরাই মনে রাখতে পারবে যে কিভাবে এই ধরনের অঙ্ক করা যায়। তো তাদের জন্য প্রথমে আমি বলবো তারা অঙ্ক ডিটেলস শিখবে, তারপর নিজেরাই অঙ্ক যখন ডিটেলস করতে করতে যখন তাদের মধ্যে একটা খুব দক্ষতা আসবে, তখন তারা নিজেরাই কি করতে পারবে? শর্টকাট মেথড নিজেরাই তৈরি করতে পারবে। তো আমি অঙ্কটা একটা শর্টকাট দেখাই, যে আমি এখানে প্রশ্নটা ছিল যে 30 জন ছাত্র আছে ক্লাসের মধ্যে, আবার এখানে আছে 5 জন কিছুই খেলে না। তার মানে এখানে যদি 5 জন যদি কিছুই না খেলে থাকে, তাহলে তাদেরকে আমরা বাদ দিয়ে দিলাম। তাদেরকে বললাম যে তোমরা মাঠের বাইরে চলে যাও, তোমরা যেহেতু কিছুই খেলো না। তাহলে থাকবে কি? 30 থেকে 5 জন বাদ দিলে থাকবে কত? 25 জন। অর্থাৎ এই 25 জন ছাত্রই কি খেলে? ক্রিকেট এবং ফুটবল এই দুটাই খেলে। হয় কেউ ক্রিকেট খেলে, আবার কেউ ফুটবল খেলে, অথবা ক্রিকেট এবং ফুটবল দুইটাই খেলে, এরকম কিছু ছাত্র আছে। তো যা এনে 5টা বাদ দিলাম কেন? কারণ তারা কিছুই খেলে না, তাদেরকে আমার দরকারই নেই, তারা মাঠের বাইরে। সুতরাং যারা খেলে তাদেরকে নিয়ে আমরা দেখবো যে তারা কতজন উভয়টি খেলে। তাহলে 25 জন আমরা পেলাম যে তারা কি করে? খেলে, অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলে। এবার আমরা লিখবো যে টোটাল খেলে কতজন? ফুটবল খেলে 18 জন, 14 জন খেলে কত কি? ক্রিকেট। তাহলে টোটাল খেলাধুলা করে 32 জন খেলে। তো 32 জন এখানে দেখা যাচ্ছে খেলে, আবার আমাদের টোটাল ছাত্র হলো 25 জন, আর বাকি 32 জন, অর্থাৎ 7 জন বেশি অতিরিক্ত কোথায় আসলো? আমাদের টোটাল স্টুডেন্টই আছে 25 জন, আবার খেলাধুলা করে এখানে 32 জন। নিশ্চয়ই এখানে এই যে 25 থেকে 32 7 জন বেশি, এই 7 জন স্টুডেন্ট, এরকম 7 জন স্টুডেন্ট আছে যারা ক্রিকেটও খেলে আবার ফুটবলও খেলে। এই জন্য এই ক্রিকেটের মধ্যে এবং ক্রিকেট এবং ফুটবল মিলে, অর্থাৎ উভয়টাতেই খেলে 7 জন স্টুডেন্ট, বোঝা যাচ্ছে যে উভয়টি খেলে। তাহলে না হলে 25 জন মোট স্টুডেন্ট, তার মধ্যে কি 32 জন হতে পারে যে খেলাধুলা করে? আছেই 25 জন। 32 জন কোত্থেকে আসলো? 32 জন আসলো ওখান থেকেই, কিছু স্টুডেন্ট আছে দুইটা খেলায় খেলে এবং তাদের নাম দুইটা খেলার মধ্যে আছে, এই জন্য সংখ্যায় 32 জন হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে উভয়টি খেলে 32 - 25 = 7 জন। এই 7 জনটা হলো অর্থাৎ দুটা খেলাতেই খেলে, অর্থাৎ ক্রিকেট এবং ফুটবল খেলে। তাহলে আমরা লিখতে পারি যে উভয়টি খেলে কতজন? 7 জন। তাহলে আমরা এইভাবে অঙ্ক করতে পারি, আবার এইভাবেও করতে পারি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এটা 21তম বিসিএস পরীক্ষা এসেছে। কোন পরীক্ষায় 60% বাংলায়, 50% গণিতে কৃতকার্য হয়েছে যদি উভয় বিষয়ে 40% কৃতকার্য হয় এবং উভয় বিষয়ে মোট 60 জন ফেল করে থাকে, তবে মোট পরীক্ষার্থী সংখ্যা কত? আমরা একটু খেয়াল করি যে এখানে
60% বাংলা এবং 50% গণিতে কৃতকার্য হয়েছে, এখনো কৃতকার্য, আবার উভয় বিষয়ে কি হয়েছে, কৃতকার্য হয়েছে। এখন আমরা লিখব বাংলায় 60%, আবার উভয়ে 40%, তাহলে শুধু বাংলাটা বের করে নিই আমরা। তাহলে শুধু বাংলায় কৃতকার্য হয়েছে, শুধু কথা থাকলে আমরা উভয়টা বিয়োগ দেব ওই বিষয়টাতে। তাহলে বাংলা থেকে আমরা উভয়ে যে কৃতকার্য হয়েছে 40% এটা বিয়োগ দেব, তাহলে বের হবে শুধু বাংলাটা। তাহলে শুধু বাংলায় কৃতকার্য হয়েছে 60 - 40 = 20%। এরকম ভাবে গণিতটাও করে নেব। তাহলে শুধু গণিতে পাস করেছে বা কৃতকার্য হয়েছে 50 - 40 = কত, 10%। তাহলে আবার আমরা লিখবো যে যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে। তাহলে যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে, এর সবগুলোকে আমরা কি করব, যোগ করব। 20 + 10, আর এই যে উভয় বিষয়টা 40, এটাও যোগ করব। তাহলে আমাদের যোগ করলে হবে কত, 20 আর 10 30, 30 আর 40 যোগ করলে হবে 70%। তাহলে 70% কি হয়েছে, যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে, অর্থাৎ পাস করেছে। তাহলে ফেল করেছে কতজন, 70% যদি পাস করে থাকে 100%-এর মধ্যে, যেহেতু আমাদের অঙ্কটা পার্সেন্টের সূত্র, আমরা ধরতে পারি, প্রথমে ধরে নিই যে পরীক্ষার্থীর সংখ্যা 100। তো 100 জনের মধ্যে 70 জন কি করেছে, পাস করেছে, অর্থাৎ কৃতকার্য হয়েছে। তাহলে অকৃতকার্য অর্থাৎ ফেল করেছে কতজন, উভয় বিষয়ে। টোটাল 100 থেকে 70% যদি পাস করে থাকে, তাহলে যে বাকিটা থাকবে বিয়োগ দিলে এই 30% কি করেছে, ফেল করেছে। এই 30% যদি ফেল করে থাকে, টোটাল ছাত্র ছিল কতজন, 100%। তো আমরা লিখবো যে 30% ফেল করে যখন ছাত্র কতজন ছিল, শিক্ষার্থী কতজন ছিল, 100 জন। অর্থাৎ 30 জন ফেল করে যখন পরীক্ষার্থী 100 জন। তো এখানে আমাদের প্রশ্নে দেয়া আছে যে উভয় বিষয়ে মোট 60 জন ফেল করে। তো যদি 60 জন ফেল করে, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত হবে। তো এটা মুখে করা যায়। আমরা পরীক্ষার মধ্যে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষার মধ্যে আমরা দেখবো যে মুখে কত দ্রুত করা যায়। অঙ্ক করতে গেলে যদি আমাদের কলম ব্যবহার করতে হয়, মনে রাখতে হবে যে কলম ব্যবহার করলে আমাদের সময় নষ্ট হয়ে যাবে। আমরা আমরা অঙ্ক করার সময় যতটা সম্ভব কম কলম ব্যবহার করব। আর এই কলম ব্যবহার না করার জন্য বেশি অঙ্ক করতে হবে। আর বেশি অঙ্ক করলেই কিন্তু দক্ষতা অর্জন করা যায় এবং কলম ছাড়াই মুখে অঙ্ক করা যায়। তাহলে আমরা দেখব যে পরীক্ষার মধ্যে অনেকটা সময় বেঁচে যাবে যদি আমাদের কলম ব্যবহার করা না লাগে। তাহলে আমরা লিখতে পারি 30 জন পরীক্ষার্থী, 30 জন যদি ফেল করে 100 জন পরীক্ষার্থীর মধ্যে, তো 60 জন ফেল করবে কতজন পরীক্ষার্থীর মধ্যে, বোঝা যায় 200 জন। সুতরাং 60 জন ফেল করে যখন পরীক্ষার্থী হবে কত, সমান এই 30টা আমরা নিচে লিখবো, উপরে লিখবো 100 × 60। তো 30 দোকানে কত হবে, 60, 2 দ্বারা 100 কে গুণ করলে হবে 2 100 200 জন। তাহলে পরীক্ষার্থী সমান কতজন, 200 জন। আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা 32তম বিসিএস পরীক্ষায় এসেছে। কোন পরীক্ষায় 70% গণিতে, 80% বাংলায় পাস করেছে। তাহলে এখানে পাস করেছে, অর্থাৎ গণিত এবং বাংলায় পাস করেছে, কিন্তু 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এখানে লেখা আছে ফেল, এখানে লেখা আছে দুইটাতে পাস, কিন্তু উভয় বিষয়ে গিয়ে, অর্থাৎ 10% পরীক্ষা উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে বিপরীত। এর আগের অঙ্কটা কিন্তু এরকম ছিল না, অর্থাৎ বিষয়গুলো তো পাস করেছে, আবার উভয় বিষয় কি করেছিল, পাস করেছিল। তাহলে দুইটা একটু ভিন্ন রকম, একটু ব্যতিক্রম। আমাদের এই দুইটা অঙ্ক যদি মনে রাখতে পারি, তাহলে পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে আমাদের ভুল হবে না আশা করি। তাহলে যেহেতু এখানে পাস করেছে আবার ওই বিষয়ে ফেল করেছে, সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা লিখবো যে শুধু গণিতে ফেল করেছে। এবার এই 10টা বাদ দেব না, এবার আমরা 100 থেকে বাদ দেব। তাহলে গণিতে যদি 70% পাস করে, তাহলে শুধু ফেল করে, তাহলে ফেল করে কতজন, গণিতে ফেল করে, তাহলে 100 - 70 সমান কতজন, 30 জন। অর্থাৎ গণিতে ফেল করে কতজন, 30 জন। আবার বাংলায় ফেল করে কতজন, শুধু বাংলায় ফেল করে 100 থেকে আমরা কি করব, 80টাকে বাদ দেব। তাহলে কত আসছে, 20%। অর্থাৎ গণিতে ফেল করছে 30% এবং বাংলায় ফেল করেছে 20%। তাহলে যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে ফেল করে, তাহলে আমরা দেখি গণিতে ফেল করছে 30, বাংলায় ফেল করছে 20, আমরা দুইটাকে যোগ করব। আর এই যে 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, এই 10% কিন্তু গণিত আছে আবার বাংলায় আছে, এই জন্য এই দুইটার যোগফল থেকে আমরা 10 বাদ দেব। এর আগে আমি একটা অঙ্ক দেখিয়েছিলাম যে দুইটার যোগফল থেকে কেন উভয়টা বাদ দেব, কারণ এই উভয়টা কিন্তু দুইটার মধ্যে লুকায় আছে, এজন্য আমরা দুইটার যোগফল থেকে উভয়টাকে কি করব, বাদ দেব। তাহলে ও বিষয়ে ফেল করেছে টোটাল হলো 30 + 20 50, 50 থেকে 10 বাদ দিলে হবে কত, 40। 40% পরীক্ষার্থী কি করেছে, উভয় বিষয়ে ফেল করেছে। তো 40% পরীক্ষার্থী যদি উভয় বিষয়ে ফেল করে থাকে, পাস করবে কতজন, এটা আমরা মুখে বলতে পারি। 100 থেকে 40 বাদ দিলে থাকবে কত, 60%। তো আমরা লিখতে পারি যে উভয় বিষয়ে পাস করে 100 - 40 সমান কত, 60%। তাহলে 60% আমরা কি বলতে পারি, যে পাস করেছে। তো 60% যদি পাস করে,
টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? 100 জন। পার্সেন্ট যেহেতু আমরা 100 তে লিখি, তাহলে 60% যখন পাস করে টোটাল পরীক্ষার্থী ছিল কতজন? 100 জন। আর এখানে আমরা দেখি যে যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাস করে থাকে, আমরা এখানে পেয়েছি উভয় বিষয়ে পাস করে কতজন? 60%। আর এখানে লেখা আছে উভয় বিষয়ে পাস করে কতজন? 360 জন। অর্থাৎ এই যে 60%টা, এই পার্সেন্টটা সংখ্যায় নিলে হয় কতজন? 360 জন। তো আমরা লিখতে পারি 60% সমান সমান 360। সুতরাং আমাদের টোটাল আমরা পরীক্ষার্থী ছিল কত? 100%। তাহলে 60% যদি হয় 360 জন, মানে পার্সেন্টটা যদি আমরা জনে নিই তাহলে 360 জন আসে। তো 100%-এ কতজন আসবে? 100% সমান নিচে হবে 60, উপর হবে 100 গুণন 360। এই 100 গুণন 360 আমরা এই শূন্য শূন্য আমরা বাদ দেব। 6 দ্বারা 36 কে ভাগ করলে 6 6 36, উপরে 6 হবে, 6 দ্বারা 100 কে গুণ করলে হবে 6 100 600 জন। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন? 600 জন। এভাবে আমরা কি করতে পারি? এই ধরনের অঙ্কগুলো করতে পারি। আমি আবার ওই অঙ্কটাকে একটু মনে রাখার একটা কৌশল শিখিয়ে দিই। এখানে গণিতে 70%, 80% বাংলা পাস করেছে, আর উভয় বিষয়টা কি করেছে? ফেল করেছে। তাহলে দুটা ভিন্ন, অর্থাৎ বিষয়গুলোতে পাস করেছে আর উভয় বিষয়ে কি করে লেখা আছে এখানে? ফেল করেছে। তখন আমরা এই যে সংখ্যাগুলো, এগুলি 100 থেকে বাদ দেব। বাদ দিয়ে ওই দুটাকে যোগ করে 10টাকে আবার কি করবো? যে উভয় বিষয়টাকে আবার বাদ দেব। এইভাবেই কিন্তু আমরা আগাবো। এর আগের অঙ্কটা এবং এই অঙ্কটা যদি আপনারা একটু তুলনা করেন, তুলনা করলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে এই অঙ্ক দুটোর মধ্যে কি একটা পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যটা ধরেই কিন্তু এই ধরনের অঙ্ক যত আছে আপনারা এগুলো সমাধান করতে পারবেন।